সকলকে ধন্যবাদ দিয়ে শুরু করতে যাচ্ছি। আজকের টপিক গতি অধ্যায়ের সূত্রসমূহ। তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো যে স্যার এই অধ্যায়ের সূত্রসমূহ কেমন যেন এলোমেলো লাগে, কখন কোনটা বসবে কখন কোনটা হবে বোঝা যায় না। তো এইটি নিয়ে একটু কথা বললে আমাদের ভালো হতো। তো দেখো, আজ তোমাদের জন্যই এই টপিকসটি সাজিয়েছি। তো এই ভিডিওটি দেখলে তোমাদের আর এই অধ্যায়ের সূত্র, কোন সূত্র কখন হবে কোন অঙ্কে, ঠিক আছে, এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো এই ক্ষেত্রে তোমরা এই অধ্যায়ের সূত্রগুলোকে তিনটি ভাগে ভাগ করতে পারো। তো আমরা তিনটি এইখানে ভাগে ভাগ করে নিচ্ছি। তো এটা হচ্ছে 1 নম্বর ভাগ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, ঠিক আছে। 1 নম্বরে আমরা আগে ভূমির সমান্তরালে চলমান বস্তুগুলোর সূত্র ফাইন্ড আউট করব। তারপর আমরা সেই সূত্রগুলো কিভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় সেটি নিয়ে কথা বলবো। তারপর সেই সূত্রগুলোই আবার কিভাবে একটি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করা যায় সেটি নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। তো এখানে দেখতেছো একটা বস্তু, এটা এই যে ভূমির সমান্তরালে সামনের দিকে এরকমভাবে গতিশীল। তো এই ক্ষেত্রে আমরা এই গতি সমীকরণগুলো লিখতে পারি যে প্রথম সূত্র হচ্ছে, তোমরা জানো, ভি সমান ইউ প্লাস এটি। তো এখানে ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সমান, ঠিক আছে। তারপর দ্বিতীয় সূত্র হচ্ছে এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। এই সূত্রগুলো তোমরা সবাই জানো। তারপর তৃতীয় সূত্র হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। আর চতুর্থ যে সূত্রটা আছে সেটি হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। তো তোমরা যদি লক্ষ্য করো যে এখানে এস এস আবার এস, দেখো তাহলে একটি বস্তুর অতিক্রান্ত দূরত্ব, এই চলন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব এইখানে আছে, এখানে মনে করো আসলে টি সময় পর। তো এই যে অতিক্রান্ত দূরত্বটা, এই যে এস, এটা টি সময় পাড়ি দিল। এই দূরত্বটা বের করার দেখো তিনটা ফর্মুলা, এই যে 2, 3 আর 4, ঠিক আছে। তো তোমরা যদি এখানে দেখো এই 1 নম্বর সূত্রের ক্ষেত্রে দেখো আদি বেগ ছিল ইউ, শেষ বেগ হলো ভি। তার মানে বেগের পরিবর্তন হলো কিনা বলো তো? হয়েছে। তাহলে বস্তুর ভিতরে একটা ত্বরণ থাকবে। দেখো এই যে ত্বরণ আছে, কিন্তু ত্বরণ এ কিন্তু এখানে দেওয়া আছে। আবার এখানে দেখো, তোমরা ভাবতে পারো যে এই 2 নম্বর সূত্রে স্যার কোথাও ত্বরণ নেই, ঠিক আছে। তাহলে এটা কি সমবেগের সূত্র? যে না, এটাও ত্বরণে চলা বস্তুর সূত্র। কেননা এখানে তোমরা দেখো আদিবেগ ইউ দেওয়া আছে, আর এখানে শেষ বেগ ভি দেওয়া আছে। তার মানে বেগ পরিবর্তন হলো কিনা তোমরা বলো তো? অবশ্যই হয়েছে। টি সময় পর বেগটা ইউ থেকে কি হয়ে গেছে? ভি হয়ে গেছে। তাহলে বেগের পরিবর্তন হলেই তো বস্তুর ভিতরে কি থাকবে? ত্বরণ থাকবে। তার মানে আমরা 2 নম্বরকে অবশ্যই ত্বরণে চলা বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করবো, হ্যাঁ, অতিক্রান্ত দূরত্ব। আবার তোমরা যদি এইখানে দেখো যে 3 নম্বরটা এস সমান ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, এইখানে যেহেতু এ আছে সেহেতু বুঝতেছো এটাও ত্বরণে চলা বস্তুর ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। তারপর তোমরা দেখো এইখানে শেষ বেগ ভি, আদি বেগ ইউ, বেগের তো পরিবর্তন আছে, তাই না? সুতরাং এখানে কি থাকবে? ত্বরণ থাকবে। তার মানে এটাও ত্বরণে চলা বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা। এখন যদি কোনো বস্তু এমনভাবে চলে যে তার কোনো ত্বরণ নেই, অর্থাৎ বস্তুটি সমবেগে চলবে, কি বেগে? সমবেগে। তো সমবেগে চললে অবশ্যই ইউ ইকুয়াল কী হবে? ভি। যতক্ষণ চলুক না কেন তার আদিবেগ শেষ বেগ সব কী থাকবে? সমান থাকবে। তাহলে আমরা এই 2 নম্বর সূত্রটা থেকে একটা সুন্দর সমীকরণ প্রতিপাদন করতে পারি যে এস সমান এই ইউ এর পরিবর্তে আমরা ভি বসাইলাম, এই যে ইউ এর পরিবর্তে ভি প্লাস আর তো ভি আছে ডিভাইডেড 2 ইন্টু টি। তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করো যে এই ভি আর এই ভি টোয়াইস ভি, তাহলে 2 কাটা যাবে, ভিটি থাকবে, কি থাকবে? ভিটি। আর এই পাশে এস। তাহলে তোমরাই বলো যে সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে আমাদের এই অতিক্রান্ত দূরত্বের ফর্মুলাটা হচ্ছে এস ইকুয়াল ভিটি। এস ইকুয়াল ভিটি, এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ সূত্র।
তো এখন তোমরা নিয়ে আসতে পারবো অবশ্যই। তো দেখো, এই 5টি সূত্র ছিল চলন্ত বস্তুর ক্ষেত্রে। চলন্ত বলতে আমি বোঝাচ্ছি যে ভূমির সমান্তরালে যে সকল বস্তু চলে তাদের ক্ষেত্রে। এখন 2 নম্বরে আসো, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি উঁচু জায়গা হতে একটা বস্তু নিচের দিকে পড়তেছে, ঠিক আছে। তার মানে এটাকে আমরা পরন্ত বস্তু বলবো। কি বস্তু বলবো? পরন্ত বস্তু। এটা মহাকর্ষ বলের দিকে পড়তেছে, বস্তুটাকে মহাকর্ষ বল নিচের দিকে টানতেছে, এই জন্য বস্তুটা নিচে পড়তেছে। তাহলে এইখানে দেখো বিশেষ কিছু পরিবর্তন আসবে, সেটি হচ্ছে ওইখানে যে দূরত্ব ছিল এস, চলন্ত বস্তুর ক্ষেত্রে দূরত্বটা ছিল আমাদের এস, কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে দূরত্ব না হয় এটা কি হবে? উচ্চতা। তাহলে আমরা এস এর পরিবর্তে এইখানে কি লিখবো? এইচ লিখবো, কিন্তু হ্যাঁ, এস এর পরিবর্তে এইচ লিখবো। আর তোমরা জানো যে এই চলন্ত বস্তুর ত্বরণের মানগুলো প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। তো প্লাস হলে ধনাত্মক ত্বরণ, আর মাইনাস হলে ঋণাত্মক ত্বরণ, এটাকে বলা হয়, ঠিক আছে। তার মানে ত্বরণ এখান থেকে তোমরা বুঝতে পারছো ত্বরণ কয় প্রকার? 2 প্রকার, একটা ধনাত্মক ত্বরণ আর একটা ঋণাত্মক ত্বরণ। ধনাত্মক ত্বরণ বলতে যদি আদি বেগের চেয়ে শেষ বেগ বেশি হয় তখন ধনাত্মক ত্বরণ হবে, আর ঋণাত্মক ত্বরণ বলতে যখন আদি বেগের চেয়ে শেষ বেগটা কম হবে তখন সেটিকে ঋণাত্মক ত্বরণ বলা হবে, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে ত্বরণের মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, আবার অনেক ক্ষেত্রে শূন্য হতে পারে। এই ধনাত্মক বলতে তোমার শূন্যের চেয়ে বড় সংখ্যা যে কোনো সংখ্যা হতে পারে, যেটা 1, 2, 500, 1000, 1 লক্ষ যে কোনো হতে পারে, হ্যাঁ। আবার এই জিরোর চেয়ে যেগুলো ছোট ঋণাত্মক সেগুলো আবার -1, -2, -3, -500, -5000, এই সব কিছু হতে পারে। মানে এই ত্বরণের মান ফিক্সড নয়, ঠিক আছে, এটা ভেরিয়েবল। কিন্তু অপরদিকে যখন একটা বস্তু উপর থেকে নিচে পড়বে, পরন্ত বস্তু, তখন তার ত্বরণ কিন্তু ফিক্সড হয়ে যাবে। তার ত্বরণকে জি লিখতে হবে, এবং জি সমান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কিন্তু তোমরা জানো। তাহলে দেখো বড় একটা পরিবর্তন ঘটলো। চলন্ত বস্তুর ক্ষেত্রে যেখানে ত্বরণের মান শূন্য হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, সেখানে উপর থেকে মুক্তভাবে পরন্ত বস্তু, এটা কিন্তু মুক্তভাবে ফোর্স দিয়ে যদি ফালা হয় কেউ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ত্বরণ জি থাকবে না, ঠিক আছে। এটা হচ্ছে যে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ ফিক্সড হয়ে যায়, সেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে এসটা হয়ে যাবে এইচ আর এটা হয়ে যাবে জি। তাহলে দেখো তো 1 নম্বর ফর্মুলাটা পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হতে পারে? যে ভি সমান ইউ প্লাস জিটি। আরেকটা বিষয় দেখো, এই পরন্ত বস্তু যখন এইখানে কোনো একটা দেওয়ালের ছাদের উপর থাকে তখন কিন্তু তার কোনো বেগ থাকে না, তার আদি বেগটা কত? 0 মিটার পার সেকেন্ড, হ্যাঁ। শেষ বেগ এইখানে এসে সে একটা বেগ প্রাপ্ত হবে, মাটিতে এসে সে একটা বেগ প্রাপ্ত হবে, কিন্তু ওই একবারে আদি অবস্থানে তার কোনো বেগ থাকবে না, u0। তো তোমরা এই ফর্মুলা u0 বসাই দিলে হয়ে গেল। যখন মান বসাই দিবা, যে জিটির মান বসাই দিলা, তখন ইউ এর মান তোমরা 0 বসাই দাও, দিয়ে ক্যালকুলেশন করলে ভি এর মান পাবা। তো 2 নম্বর দেখো, এই ক্ষেত্রে তোমার এই সূত্রটা এইখানে পরন্ত বস্তুর ম্যাথগুলো করতে এই 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর সূত্রটা হলেই 4 নম্বর সূত্রটা হলেই যথেষ্ট। 1, 3, 4, 1, 3, 4। তো এইখানে 1 এর পর 3 দিলাম, এই 3 নম্বরটা দেখো এসটা হয়ে যাবে এইচ। এসটা কী হবে? এইচ সমান ইউটি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। এই যে এ যেটা ছিল ওইখানে কী হয়ে গেছে? জি হয়ে গেছে, হ্যাঁ। আর এর যেটা ছিল সেটা কী হয়ে গেছে? এইচ হয়ে গেছে, বুঝছো। আর এখানে 4 নম্বরটা দেখো কী হবে? যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ। তাহলে এইখানে তোমরা এই পরন্ত বস্তুর ক্ষেত্রে এই 3টে সূত্র দিয়ে যাবতীয় ম্যাথগুলো সমাধান করতে পারবা, ঠিক আছে। তো এখন আসো এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রগুলো আমরা কিভাবে প্রয়োগ করব। তো তার আগে একটু বিষয় দেখো, নিক্ষিপ্ত বস্তুটাকে এই ভূমি থেকে কিন্তু উপরে পাঠানো হয়, অর্থাৎ অভিকর্ষ বল বস্তুটাকে টানে নিচের দিকে, এই এফ টানে নিচের দিকে, কিন্তু বস্তুটা উঠে যায় কোন দিকে? উপরের দিকে। তার মানে এইখানে অভিকর্ষ বলো আর মহাকর্ষ বলো, এই বলের বিপরীতে কাজ করার কারণে এইখানে আমরা জি এর মানটা নেগেটিভ নেব, ঠিক আছে। জি এর মানটা নেগেটিভ নেব। তো আর এইখানে উচ্চতাকে আমরা কি ধরবো? এইচ ধরবো। তাহলে আমাদের 1 নম্বর ফর্মুলাটা দেখো কি হচ্ছে, যে ফর্মুলা তো না, ইকুয়েশন, যে ভি সমান
ইউ এই প্লাস জির জায়গায় মাইনাস জি টি হবে এখানে, কিন্তু এই যে এখানে প্লাসটা এখানে এসে কী হবে, মাইনাস হয়ে যাবে। আর এই 3 নম্বর সূত্রটা দেখো কী হবে, এইচ সমান ইউটি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। এখানে যেহেতু জি আছে, জি এর চিহ্ন মাইনাস হওয়ার কারণে এই প্লাসের সঙ্গে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস গুণ হয়ে মাইনাস হয়েছে। 4 নম্বর সূত্রটা দেখো যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে এই যে নিক্ষিপ্ত বস্তুর আদিতে থাকে সর্বোচ্চ বেগ, যত উপরের দিকে উঠতে থাকে তত বেগ কমতে থাকে, কমতে 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 একবারে শেষে গিয়ে এর বেগটা কী হবে, 0 হবে, অর্থাৎ শেষ বেগ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। যেমন পরন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু আদি বেগ 0, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ 0। তো দেখো তোমরা যদি এই সূত্রে শেষ বেগে যে শেষ বেগ 0 বসাও, শেষ বেগ 0 বসাও, তাহলে বাদ বাকি যেটাই চাও সেটা তুমি বের করতে পারবা। ঠিক আছে? তাহলে তুমি বলো তো যে একটি বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরে ছুঁড়লে সেটি কত উঁচুতে উঠতে পারবে, তাহলে এটা কিভাবে সলভ করবা, তাহলে এর সলিউশনটা কী হবে? তো দেখো যে একটি বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরে ছুঁড়ে দিচ্ছে, তাহলে 20 মিটার পার সেকেন্ড হচ্ছে আদি বেগ, ইউ সমান 20 মিটার পার সেকেন্ড। উপরে ছুঁড়লে কত উঁচুতে উঠতে পারবে, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা এখানে হওয়ার। তো সর্বোচ্চ উচ্চতায় যখন বস্তুটা উঠবে তখন তোমরা তো জানো যে শেষ বেগটা কত হবে, 0, কারণ শেষ বেগ যদি আরও থাকতো, 0 না হয়, তাহলে সেটা আরও উপরে উঠতো। তো সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তো শেষ বেগটা 0ই হবে, 0 হওয়ার কারণে ওটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে থেমে গেছে। ঠিক আছে? সুতরাং এইখানে আমরা ভি ইকুয়াল কত ধরবো, 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এই যে আমাদের যে 4 নম্বর সূত্রটা আছে সেটা যদি এখানে প্রয়োগ করা যায়, তাহলে আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে এখানে দেখো এই ভি এর মান 0, তো এটা টার্ম বাদ, এই মাইনাসের 2gh যদি আমরা এদিকে আনি তা সেখান থেকে আমরা এইচ এর মান বের করতে পারবো। এইচ সমান হবে কি ইউ স্কোয়ার বাই তোমার 2g। তো এখন যদি আমরা মান বসে দিই, এইচ এর মান হচ্ছে 20 উপর স্কোয়ার ডিভাইডেড 2 গুণন জি এর মান 9.8, তো হিসাবের সুবিধার্থে 10 ধরলাম। তো 10 দুগুণে 20, তো উপরে স্কোয়ার মানে এখানে 2টা 20 আছে, কয়টা 20 আছে, 2টা, তার মধ্যে একটা 20 কাটা গেলে আর একটা 20 থাকবে, তার মানে 20 মিটার। এটা অ্যান্সার। হ্যাঁ, এটা অ্যান্সার। দেখছো কত ইজিলি হলো। হ্যাঁ, তো কেমন লাগলো আজকের ক্লাসটি, এটা অবশ্যই কমেন্টে জানাবা। প্লাস তোমাদের যদি আরও কোনো মতামত থাকে এই অধ্যায় নিয়ে, তাহলে তোমরা কমেন্ট করতে পারো অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো মেইলে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে ধন্যবাদ। প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমার 100% চ্যালেঞ্জ থাকলো, আজকের এই সেশনটি সম্পূর্ণ করলে তোমাদের গতি অধ্যায়ের ম্যাথমেটিক্যাল কোনো সমস্যা আর কখনোই থাকবে না। সুতরাং তোমরা এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। আমরা আজ 20টি ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে এখানে কথা বলবো। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমাদের প্রথম যে সমস্যাটা সেটার দিকে লক্ষ্য করো। এখানে বলা আছে একটি ট্রেন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমতরণে 1 মিনিট, এই যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমতরণে 1 মিনিট চলার পর 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তাহলে ট্রেনটির ত্বরণ নির্ণয় করো। তো এখানে দেখো এই 2টা পার্ট করবা, করে এই এক পার্টে যা যা উপাত্ত দেওয়া আছে তোমার সেগুলো তোমরা লিখবা। যে এখানে এই যে দেখো স্থির অবস্থা মানে আদি বেগ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড, আর সময় যেহেতু 1 মিনিট, তাহলে টাইম 1 মিনিট
ইকুয়াল 60 সেকেন্ড, ঠিক আছে। আর এইখানে দেখো 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, মানে শেষ বেগ ভি ইকুয়াল 30 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কাছে চাইছে ত্বরণ এ সমান হোয়াট, এই যে ট্রেনটির ত্বরণ কত। তো এর আগে একটু কথা বলি, তোমরা যদি এই অধ্যায়ের কোন সূত্রটি কখন ব্যবহার করতে হয় তার নিয়ে হেজিটেশন থাকে, তাহলে আমি বলবো আই বাটনে আমার একটা ভিডিও সাজেস্ট করা হচ্ছে, এটা দেখলে তোমাদের এই অধ্যায়ে আর কোনো সূত্র নিয়ে সমস্যা থাকবে না। হ্যাঁ, আর আমি সাজেস্ট করব ওই ভিডিওটা দেখার পর এই ভিডিওটা তোমরা দেখবা, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তো দেখো আমরা জানি ত্বরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে ভি এর মান তোমরা বসে দাও, যে 30 মাইনাস ইউ এর মান বসায় দাও 0 ডিভাইডেড টি ইকুয়াল টি এর মান এখানে আমরা বসায় দিতে পারি। হ্যাঁ, টি এর মান এই ক্ষেত্রে আমরা বসায় দিতে পারি। তাহলে টি এর মান আমরা বসায় দেই, টি এর মান যদি বসায় দেই, টি এর মান হচ্ছে আমাদের 60। তাহলে দেখো উপরের তো শূন্যের কোনো দাম নেই, তাহলে উপরে 30 থাকবে আর নিচে 60, 30কে 60 দিয়ে ভাগ করলে 0.5, আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা অ্যান্সার। হ্যাঁ, তো আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। তো পরেরটাতে চলে যাওয়ার জন্য এই যে স্ক্রল করতেছি, এখন 2 নম্বর ম্যাথ। তো দেখো এখানে 2 নম্বর ম্যাথে কি বলা আছে, সাদেক মোটরসাইকেল নিয়ে তার বন্ধু দীপুর সাথে আরেক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বেড়াতে বের হলো। তাদের মোটরসাইকেল স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান একটু আগে পড়ানো হলো যে আদিবেগের ক্ষেত্রে 0 থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হলো। তার মানে এটা হচ্ছে শেষ বেগ। সাদেকের মোটরসাইকেলের ত্বরণ কত, এই যে আবারও ত্বরণ চাওয়া হচ্ছে। তাহলে আমরা কি করব, প্রথমে দুইটা অংশ ভাগ করে নেব, যে এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে সেগুলো উঠাবো। এখানে দেখো স্থির অবস্থা মানে আদিবেগ ইউ ইকুয়াল কত 0 মিটার পার সেকেন্ড, আর সময় দেখো 10 সেকেন্ড, টি ইকুয়াল 10 সেকেন্ড। আর এই যে শেষ বেগ দেখো কত, ভি ইকুয়াল 72 কিলোমিটার পার আওয়ার। এরকম একক দেওয়া থাকতে পারে, কিন্তু আমাদের কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো এটাকে কিভাবে কনভার্ট করতে হয়, এই যে 72 এই কিলোমিটার, কিলোমিটার মানে হচ্ছে কিলো মানে 1000, আর এখানে মিটার থাকলো ডিভাইডেড, আর এই যে আওয়ার, এই যে পার আওয়ার যেটা আছে, আওয়ারটা নিচে আসলে আমরা লিখতে পারি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে এটা যদি তোমরা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটাকাটি করো, 36 দুগুণে 72, 2 দিয়ে 10কে গুণ করলে 20, 20 হলো, তো এখানে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের শেষ বেগ 20 মিটার পার সেকেন্ড, এ ইকুয়াল হোয়াট, তাহলে এ ইকুয়াল হোয়াট, তো আমরা জানি এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এই ভি এর মান তোমরা বসে দাও, হচ্ছে 20 মাইনাস ইউ এর মান 0 ডিভাইডেড টি এর মান হচ্ছে 10। তাহলে এখানে শূন্যের দাম নাই, 20কে 10 দিয়ে ভাগ করলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো আমরা 3 নম্বর ম্যাথে চলে যাচ্ছি। তো এখানে এটা একটু জুম করে নিতে হবে, নাহলে তোমাদের দেখতে অসুবিধা হবে। তো দেখো এখানে এই 3 নম্বর ম্যাথে কি বলা আছে, যে চিত্রে একটি বস্তু এ কে 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো, 1.8 সেকেন্ড পরে এই বস্তুটির বেগ নির্ণয় করো, মানে শেষ বেগ নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এই এত সেকেন্ড পরে এই এ বস্তুটার শেষ বেগটা কত হবে, অর্থাৎ ভিটা কত হবে সেটা বের করতে বলছে। আর তোমরা অবশ্যই জানো আমার ওই আগের ভিডিওটা থেকে, যে পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ ইকুয়াল কত হয় 0 মিটার পার সেকেন্ড, তাই না। তাহলে আমাদের এইখানে দেখো যে এখানে কি দেওয়া আছে সেগুলো আমরা তুলি, যে এখানে ইউ তো 0 মিটার পার সেকেন্ড, আর ভি আমাদের বের করতে হবে। আর এই ক্ষেত্রে আমাদের দেখো সময়টা বলে দিছে, টি ইকুয়াল 1.8 সেকেন্ড, আর আমরা জি তো জানি মুখস্থ মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখন এই কয়েকটার মধ্যে কি সূত্র ব্যবহার করব, দেখো যে এখানে ভি সমান ইউ প্লাস জিটি, যেহেতু পরন্ত বস্তু এই জন্য এখানে প্লাস সাইন আসছে। হ্যাঁ, আর এই 120 মিটার হচ্ছে 120 মিটার উপর থেকে ফালাইছে এটা বলতেছে। তো 1.8-এ সে 120 মিটার অতিক্রম নাও করতে পারে, তো ওইটা এইখানে কাজে আসবে না, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে মান বসে দিই, ইউ এর মান 0 প্লাস
জি এর মান হচ্ছে 9.8 গুণন টি এর মান হচ্ছে 1.8 1.8। তাহলে আমরা 9.8 আর 1.8 যদি গুণ করি, তাহলে আমি এখানে ক্যালকুলেটর ফাংশনটি ওপেন করতেছি। তাহলে এখানে দেখা যাচ্ছে 9.8 গুণন 1.8 8 হয়ে গেল 8 সমান 17.64 আর এখানে বেগের একক মিটার সেকেন্ড, বেগের একক কি মিটার সেকেন্ড। এটাই অ্যান্সার, ঠিক আছে, এটা অ্যান্সার 3 সলভ। এখন আমরা চলে যাব পরের ম্যাথে। দেখো যে 20টি ম্যাথ আছে, এখন দ্রুত না করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। হ্যাঁ, তো 4 নম্বরটা দেখো কি বলা আছে, একটি বস্তুকে 98 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তার মানে নিচ থেকে, যে ভূমি থেকে একটা বস্তুকে এবার উপরে নিক্ষেপ করা হয়েছে 98 হবে 98 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। দেখাও যে 3 সেকেন্ড এবং 17 সেকেন্ড সময়ে বস্তুর বেগদ্বয় এর মান সমান, কিন্তু দিকটা বিপরীত, অর্থাৎ মান সমান আর দিকটা বিপরীত। হয়তো একটা মানে প্লাস আসবে আর একটা মানে মাইনাস আসবে, এরকম, কিন্তু সংখ্যা মানটা সমান থাকবে। তো এখানে আমাদের শুধুমাত্র আদি বেগটা দেওয়া আছে। তো তোমরা চিন্তা করো যে এই যে বস্তুটা, এটাকে ইউ আদি বেগকে যদি নিক্ষেপ করা হয়, একবারে লাস্ট পর্যায়ে গিয়ে এর বেগটা ভি ইকুয়াল কত হবে, নিক্ষিপ্ত বস্তু শেষ বেগ ইকুয়াল 0, এটা তো আমরা জানি। তো আমরা প্রথমে 3 সেকেন্ডের বেগ বাইর করব। এটা কিন্তু শেষ মুহূর্তের বেগ, যত সেকেন্ড চলতে পারে একবারে চলে তারপর শেষ বেগ এটা হবে। হ্যাঁ, তো আমরা 3 সেকেন্ডের বেগ বাইর করি আর 17 সেকেন্ডের বেগ বাইর করি, শেষ বেগ। তো 3 সেকেন্ডের বেগটাকে ধরলাম আমরা V1। তাহলে V1 সমান, আমরা যেহেতু নিক্ষিপ্ত সেহেতু এখানে মাইনাসের সূত্র হবে ইউ মাইনাস জি এই T1, দেখো T1। আর একটার ক্ষেত্রে ধরবো V2 সমান ইউ মাইনাস জি T2। এইখানে ইউ এই প্রথম ক্ষেত্রেও ইউ যত ওই 98, দ্বিতীয় ক্ষেত্রে ইউ 98। হ্যাঁ, আর জি তো একই মান 9.8। তাহলে আমরা এইখানে 98 মাইনাস ইউ এর মান বসাই এসেছি, জি এর মান 9.8 গুণন সময়টা হচ্ছে 3, ঠিক আছে, সময়টা হচ্ছে 3। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেটর অপশনটা চালু করি। তাহলে এইখানে আমাদের গুণ করতে হচ্ছে 98 মাইনাস 9.8 গুণন আচ্ছা আমি আগে ইয়ে করে নিই, 9.8 গুণন 3 সমান হচ্ছে এই 98 মাইনাস 29.4। তো এখন আমরা বিয়োগ করি, 98 বিয়োগ করলে হচ্ছে 68.6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, অর্থাৎ 3 সেকেন্ড পরের বেগ, 3 সেকেন্ড পরের বেগ হবে এটা। তো এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখি V2 মান কত আসে। তাহলে আমরা মান বসে দিই, ইউ এর মান হচ্ছে 98 মাইনাস জি এর মান হচ্ছে 9.8 গুণন টি এর মান হচ্ছে 17। তাহলে এখন যদি 98 মাইনাস আমরা এটা যদি গুণটা করি, অর্থাৎ 9.8 গুণন 17 ইকুয়াল 166.6। তাহলে এইটা মাইনাস 98 ইকুয়াল আসতেছে মাইনাস 686। তাহলে তোমরা দেখো এত মিটার পার সেকেন্ড। তাহলে তোমরা এখন দেখো এটা 68.6, এটা হচ্ছে প্লাস চিহ্নর কিছু নেই মানে প্লাস, আর এটাও 68.6, এটা হচ্ছে মাইনাস। তাহলে এখানে দেখা যাচ্ছে মান দুইটা সমান, কিন্তু এই যে মাইনাস মানে এটা হচ্ছে উপর থেকে নিচে পড়ার দিক, আর এটা প্লাস মানে এই নিচ থেকে উপরে ওঠার দিক, ঠিক আছে, এরকম নিচ থেকে উপরে ওঠার দিক।
এটা যদি ভূমি হয় তাহলে ভূমি থেকে 3 সেকেন্ডে মনে করো যে এইখানে আসে, এখানে 3 সেকেন্ডে আসে, আবার এটা পুরাটা পথ ঘুরে আবার এইখানে আসতে 17 সেকেন্ড লাগে, 17 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা জানি যে এই সোজা এইখানেও বেগ যত হবে এইখানেও বেগ তত হবে, জাস্ট এইখানে প্লাস হবে আর এখানে মাইনাস হবে। দেন এটা একটু জুম করে নেই। তো এখানে দেখো 5 নম্বর ম্যাথ। তো এখানে 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান মাল বোঝাই একটি ট্রাক রেল লাইন থেকে 10 মিটার দূরে থাকা অবস্থায় একটি ট্রেন যেতে দেখে তৎক্ষণাৎ ব্রেক কষলেন, ফলে 5 সেকেন্ডে ট্রাকটি থেমে গেল। ব্রেক চাপার পর গাড়িটির কত দ্রুত অতিক্রম করে। ঠিক আছে, তার মানে এখানে এরকম একটা বিষয় যে এইখানে একটা ট্রাক ছিল, এখানে একটা ট্রাক ছিল, এটা একটা ট্রাক, মাল বোঝাই ট্রাক। তো এই মাল বোঝাই ট্রাকটা এই 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। তো চলার সময় 10 মিটার দূরে থাকা অবস্থায় একটি ট্রেন যেতে দেখে, তার মানে এইখান থেকে 10 মিটার দূরে একটা ট্রেন ছিল, এখানে একটা ট্রেন ছিল থাকায় এ কী করলো, ব্রেক কষলো, করার 5 সেকেন্ড এই ট্রাকটি থেমে গেল। ব্রেক কষার 5 সেকেন্ড টাইমের মধ্যে এটি থেমে গেল, বলতে এর ব্রেকটা জিরো হয়ে যায়। কত হয়ে যায়? জিরো হয়ে যায়। ব্রেক চাপার পর গাড়িটি কত দ্রুত অতিক্রম করেছিল। তাহলে এখানে দেখো যে এখানে তোমরা যদি দেখো আদি বেগ ইউ সমান 10 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি তোমরা ভাঙাও তাহলে হবে 10 গুণন 1000 মিটার ডিভাইডেড 3600 সেকেন্ড। তো যদি কাটাকাটি করো এই 2 শূন্য এই 2 শূন্যকে, ঠিক আছে, তাহলে উপরে থাকবে 100, নিচে থাকবে 36। তাহলে আমরা এটা ক্যালকুলেট করি এখানে ক্যালকুলেটর, তাহলে উপরে থাকবে 100 ডিভাইডেড নিচে থাকবে 36। এখানে 100 ডিভাইডেড 36 সমান হচ্ছে 2.78 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, দেন যেহেতু ব্রেক কষে সেহেতু গাড়িটি থেমে যায় শেষে গিয়ে, তাহলে শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড, আর সময় টি ইকুয়াল 5 সেকেন্ড। ঠিক আছে, সময় টি ইকুয়াল 5 সেকেন্ড। তো সময় টি ইকুয়াল 5 সেকেন্ড। এখন আমরা এটা সমাধান করি, কত দূরে গিয়ে থেমে যাবে, তার মানে এস এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তো এই সূত্র দিয়ে করতে গেলে আগে ত্বরণের মান বের করতে হবে। তো আমরা এক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার না করে তো আমরা এক্ষেত্রে এস সমান কি সূত্র বসাতে পারি বলতো, যে ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি, এই সূত্রটা কিন্তু ব্যবহার করতে পারি। হ্যাঁ, তাহলে এখানে দেখো ইউ এর মান হচ্ছে আমাদের কত 2.78 প্লাস ভি এর মান হচ্ছে 0 ডিভাইডেড 2 ইন্টু টি এর মান হচ্ছে কত 5 সেকেন্ড। ঠিক আছে, তো এখন এখানে আমাদের এইটাকে ভাগ করতে হবে। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করি, 2.2
78 ডিভাইডেড 2 সমান এত মাল্টিপ্লাই 5 সমান 6.95 মিটার 6.95 মিটার, এটাই অ্যান্সার। ঠিক আছে, 6.95 মিটার। তাহলে আমরা পরের মেথে চলে যাই। তো দেখো এখানে আমাদেরকে বলছে স্থির অবস্থান থেকে, স্থির মানে আদিবেগ 0 থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি ট্রাক, 600 কেজি ভরের একটি ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড, এই যে 60 সেকেন্ড, এই যে এখানে সেকেন্ড আছে, 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি স্থির পিক কিন্তু স্থির পিক আপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। ট্রাকটি পিক আপ ভ্যানের সাথে ধাক্কা খাওয়ার আগে কত দ্রুত অতিক্রম করবে নির্ণয় করো, কত দ্রুত অতিক্রম করবে নির্ণয় করো। এখন ট্রাকটি 0.2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর ধাক্কা খেয়েছে। ঠিক আছে, সুতরাং আমাদের এই 60 সেকেন্ড এবং এত ত্বরণে কতটুকু চলতে পারে সেটা বের করতে হবে। আর এইখানে অবশ্যই মনে রাখতে হবে স্থির অবস্থান থেকে ট্রাকটি যাত্রা শুরু করছে। তাহলে এখানে দুইটা পার্ট করো, যে এখানে কি দেওয়া আছে, ত্বরণ a ইকুয়াল 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর আদিবেগ সমান 0 মিটার পার সেকেন্ড যেহেতু স্থির অবস্থান থেকে, আর সময় টি ইকুয়াল দেওয়া আছে 60 সেকেন্ড। তাহলে আমাদের এস ইকুয়াল হোয়াট, তাহলে আমরা এস এর কোন ফর্মুলা ব্যবহার করব, এস সমান ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তাহলে এখানে মান বসে দাও, ইউ এর মান যেহেতু 0 সেহেতু এই টার্মটা পুরোটা 0 হবে, প্লাস হাফ এর মান হচ্ছে কত 0.2 টি এর মান হচ্ছে 60 তার উপর স্কোয়ার। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেটর অপশন থেকে এটি সমাধান করি, দেখা যাচ্ছে হাফ মানে হচ্ছে 0.5 গুণন 0.2 গুণন 60 দুবার দিলে হবে 60 গুণন 60। ঠিক আছে, আরেকবার চেক করে নিচ্ছি, 60 গুণন 60 সমান এত গুণন 0.2 গুণন 0.5 ওকে 360 মিটার, 360 মিটার। ঠিক আছে, 360 মিটার। তো তারপর দেখো এইখানে 80 কেজি ভরের একটি হরিণ, 80 কেজি ভরের একটি হরিণ 72 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলার সময় 75 মিটার পিছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটি বাঘ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবৎ হরিণটিকে তাড়া করলো। বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কি না। তারপরে এইরকম একটা বিষয়, এইখানে মনে করো বাঘটা আছে টাইগার, আর এইখান থেকে 75 মিটার সামনে আছে হরিণ ডেয়ার। হ্যাঁ, তো এটা হচ্ছে 75 মিটার, এখানে বাঘ ছিল। তো হরিণের কথা বলতেছে, হরিণটি এত সুষম বেগে, মানে হরিণটা সুষম বেগে যায়, হরিণটা সুষম বেগে চলে 72 কিলোমিটার পার আওয়ার বেগে। অপরদিকে এই বাঘটা চলে ত্বরণে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলে। হ্যাঁ, এটা চলে 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ড, কিন্তু তাহলে বাঘটাও চলে 30 সেকেন্ড, হরিণটাও চলে 30 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে হরিণের ক্ষেত্রে বের করি, যে হরিণের ক্ষেত্রে হরিণ 30 সেকেন্ডে কতটুকু দূরত্ব যায় সেটি আমরা দেখি। হরিণের ক্ষেত্রে এস ইকুয়াল আমরা জানি ভিটি সমবেগের ক্ষেত্রে, তাই না। তাহলে এইখানে হরিণের বেগ ভি সমান 72 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে ভাঙা অলরেডি তোমরা জানো, 72 গুণন কিলো মানে 1000 মিটার বাই 3600 সেকেন্ড। তো এটা তোমরা যদি ভাগ করো তাহলে হবে 20 মিটার পার সেকেন্ড, ক্যালকুলেট করে দেখতে পারো। আর টি হচ্ছে 30 সেকেন্ড চলবে। হ্যাঁ, তাহলে এখানে তোমরা বসে দাও 20 গুণন 30, তাহলে 3 দোকানে 6, 2টা 600 মিটার। দেখো এইখান থেকে 30 সেকেন্ডে কিন্তু 600 মিটারে যাবে। কোথায় যাবে, এইখানে মনে করো যে 600 মিটার গেলো, এইটুক 600 মিটার, এইটুকুলো 600 মিটার। তাহলে আমাদের হরিণটা বাঘ থেকে কিন্তু আছে 600 প্লাস 75। তাহলে অতএব বাঘ থেকে
হরিণের দূরত্ব 600 প্লাস 75 সমান 675 মিটার। এখন বাঘটা যদি হরিণকে ধরতেই চায় তাহলে বাঘকে কিন্তু এই পজিশন থেকে এই 30 সেকেন্ড সময়ে এইখানে আসতে হবে, অর্থাৎ 675 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে বাঘের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব দেখো আমরা বের করব। বাঘ কিন্তু ত্বরণে চলে, কিসে চলে? ত্বরণে চলে। আর বাঘটা কিন্তু লুকিয়ে ছিল, এই যে গাছের পিছনে লুকিয়ে ছিল, মানে সে স্থির ছিল। তার আদিবেগটা 0, বাঘের আদিবেগটা 0। তাহলে আমরা এইখানে বাঘের ক্ষেত্রে করি যে বাঘের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, এটা মনে করো এস ড্যাশ সমান ইউ টি, বাঘের ইউ যেহেতু 0, ইউ টি গুণ করলে 0 হবে, প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, এ টি স্কোয়ার। তাহলে দেখো এই যে হাফ গুণন এর মান তো দেওয়া আছে 1.5 গুণন টি এর মান হচ্ছে 30, তার উপর স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি এটা গুণ করি, ক্যালকুলেটরের সাহায্য নেই, ক্যালকুলেটরের সাহায্য নিয়ে গুণটা করে দেই। হাফ মানে 0.5 গুণন 1.5 গুণন 30 900 সমান হচ্ছে 675 মিটার। তাহলে তোমরা দেখো বাঘটাও কিন্তু ওই 30 সেকেন্ড সময়ে 675 মিটার যেতে সক্ষম হলো। তাহলে অবশ্যই বাঘটা এইখান থেকে এইখানে যখনই পৌঁছাবে, হরিণও তখনও পৌঁছাইলো, সুতরাং বাঘটি হরিণটিকে ধরতে পাবে। অতএব বাঘটি হরিণটিকে ধরতে পারবে, ঠিক আছে। যদি এটি কম হতো তাহলে ধরতে পারতো না, যদি এর থেকে বেশিও হইতো তারপরেও ধরতে পারতো, ঠিক আছে। তো আমরা পরের ম্যাথে চলে যাই। এটা একটু জুম করি। দেখো এখানে একটি ট্রাক স্থির অবস্থান কিন্তু থেকে এত ত্বরণে, স্থির অবস্থান থেকে এত ত্বরণে একই দিকে চলছে। ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। 20তম সেকেন্ডে, 20তম। তাহলে আমরা 20তম সেকেন্ডে যেহেতু, তাহলে এই 0 থেকে 20 সেকেন্ড, এই মোট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করলো এটা আগে বের করব। তারপর 0 থেকে 19 সেকেন্ড, এই মোট 19 সেকেন্ডে কত দূরত্ব মানে অতিক্রম করলো সেটা বের করব। করে 20 সেকেন্ড, মোট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে মোট 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করলে 20তম সেকেন্ড, মানে ওই একটা সেকেন্ড, 20তম মানে একটাই সেকেন্ড, সেটা হচ্ছে 20 নম্বর সেকেন্ডটা, ঠিক আছে। তোমাকে কিন্তু 20 সেকেন্ডের কথা বলে নি, হ্যাঁ। 20 সেকেন্ড বললে প্রথম থেকে একেবারে 20 সেকেন্ড পর্যন্ত মোট দূরত্ব কত। এখানে 20তম যেহেতু বলছে তম, সেহেতু তোমাকে বুঝতে হবে 20 নম্বর সেকেন্ডটা, মানে জাস্ট একটা সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব 20 নম্বর সেকেন্ডটায়। তাহলে এখানে স্থির অবস্থা সেহেতু আমরা আদিবেগ ইউ ইকুয়াল কত ধরবো, 0 মিটার পার সেকেন্ড, আর ত্বরণ এ সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে দেওয়াই আছে। আর এইখানে 20তম সেকেন্ড না, আগে প্রথমে আমরা 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করি। এটা S1 দেই। S1 সমান তাহলে কী হবে যে ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তা ইউ যেহেতু 0 সেহেতু এই টার্মটা 0 প্লাস হাফ, এর মান হচ্ছে 2 গুণন টি এর মান তো 20 নিলাম, 20 সেকেন্ডে যেহেতু, তাহলে 20-এর উপর স্কোয়ার। তাহলে এই 2 আর এই 2 কাটা, তাহলে 20-এর উপর স্কোয়ার মানে 400 মিটার। তাহলে প্রথম 20 সেকেন্ডে 400 মিটার গেল। এখন 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাইর করে। অতিক্রান্ত দূরত্ব S2 যদি হয়, S2 সমান ওই ইউটি টার্মটা আমরা 0 লিখতে পারি, প্লাস হাফ অফ এর মান, আচ্ছা এখানে এ টি 2 স্কোয়ার, এটা প্রয়োজনে T1 দিতে পারো, হ্যাঁ। তাহলে এখানে 0 মূল্য নাই, হাফ গুণন এর মান হচ্ছে 2 গুণন টি এর মান হচ্ছে 19, তার উপর স্কোয়ার। তাহলে 19-এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয় আমরা দেখি যে 19 গুণন 19 সমান হচ্ছে 361।
তাহলে আমরা এইখানে 361 মিটার। তাহলে বলো মোট 19 সেকেন্ডে গেল 361 মিটার, আর মোট 20 সেকেন্ডে গেল 400 মিটার। তাহলে 20তম সেকেন্ডে, অতএব 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস যদি হয়, এস সমান তাহলে কী হবে, S1 মাইনাস S2 সমান 400 মাইনাস 361 মিটার সমান আমরা এখানে লিখতে পারি 39 মিটার, যে 39 মিটার, এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আমাদের যদিও এটি একটি পার্টের মধ্যে 20টি ম্যাথ সমাধান করার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে দেখতে পেলাম যে ভিডিওটির লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এক্ষেত্রে ভিডিওটিকে 2টি পার্টে ভাগ করলাম। হ্যাঁ, তো পার্ট 1 আর পার্ট 2। তো পার্ট 1-এ 1 থেকে 8 পর্যন্ত সমাধান করা হয়েছে। এখন 9 থেকে 20 পর্যন্ত পার্ট 2-তে সমাধান দেওয়া হবে। তো 9 নম্বর প্রশ্নটা দেখো, 150 মিটার উঁচু থেকে একটি বল ভূমিতে পতিত হয়, ভূমিতে পৌঁছাতে এর কত সময় লাগবে? 150 মিটার উঁচু থেকে একটি বল ভূমিতে পতিত হয়। তো এইটা যদি ভূমি হয়, এইখানে মনে করো একটা বলটা এইখান থেকে এইখানের দূরত্ব হচ্ছে 150 মিটার। তো এইখানে বলছে যে ভূমিতে পৌঁছাতে এর কত সময় লাগবে। হ্যাঁ, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গায় আসতে বলটির কত সময় লাগবে। আর একটা হচ্ছে ভূমি স্পর্শ করার মুহূর্তে এর বেগ কত। যখন এই বলটা এসে ভূমি স্পর্শ করবে তখন এর বেগটা আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ শেষ বেগটা নির্ণয় করতে হবে, আর এক্ষেত্রে সময়টাও নির্ণয় করতে হবে। আর তোমরা তো জানো পরন্ত বস্তুর আদিবেগ ইকুয়াল কত, 0। তো এখানে যা উপাদান তথ্য দেওয়া আছে সেগুলো আমরা উঠাইয়ে এখানে শুধু এইচ ইকুয়াল 150 মিটার দেওয়া আছে। এক্ষেত্রে যখন উপর থেকে বস্তু নিচে পড়বে অথবা নিচ থেকে উপরে পাঠানো হবে তখন অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, এটা আমরা জানি। তো এই ক্ষেত্রে আমরা এইচ এর ফর্মুলা লিখতে পারি যে এইচ সমান ইউটি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। তো এখানে দেখো আদিবেগ ইউ যেহেতু 0, এখানে যেহেতু পরন্ত বস্তু, তার মানে ইউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। সুতরাং এই টার্মটা ইকুয়াল 0 ধরা যায়। তাহলে আমাদের এই 2টা এইচ এর সঙ্গে গুণ হয়ে 2h হবে, আর এই পাশে থাকবে জি টি স্কোয়ার। তো আমরা যদি টি স্কোয়ারকে রেখে জি এনে এই পাশে ভাগ দিই তাহলে এরকম হবে যে টি স্কোয়ার সমান 2h বাই জি। তাহলে বলো তো টি ইকুয়াল কত হবে, যে টি ইকুয়াল রুট ওভার 2h বাই জি। তাহলে এখন মান বসাই দিই আমরা, রুট ওভার 2 গুণন এইচ এর মান হচ্ছে 150 ডিভাইডেড জি মান হচ্ছে 9.8। তো এখন আমরা এটাকে ক্যালকুলেট করি। তো ক্যালকুলেটরের হেল্প নিই আমরা। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রথমে 2 গুণন 154 ইকুয়াল 300, তার মানে 300 ডিভাইডেড 9.8 ইকুয়াল হচ্ছে রুট ওভার 30.612। তো আমরা যদি এই সংখ্যাটার উপর রুট করি তাহলে আমাদের রুট 30.612 সমান এইখানে এটি হচ্ছে প্রথম অংশের সমাধান, যে কত সময় পর পড়বে। এখন ভূমি স্পর্শ করার মুহূর্তে এর বেগ কত। তো বেগটা যদি আমরা বের করি তাহলে আমরা দেখতে পাবো যে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ভি সমান ইউ প্লাস জিটি। ইউ প্লাস জিটি, ইউ তো 0, তাহলে এটা 0 বসাইলাম, এই যে ইউ 0, জির মান হচ্ছে 9.8 গুণন টির মান হচ্ছে এই যে একটু। এখন যদি আমরা গুণ করে দেই, আবারও ক্যালকুলেটরের সহায়তা নিতে হচ্ছে, তাহলে এখানে 9.8 গুণন মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা এক্ষেত্রে শেষ বেগ পাইলাম যে যখন ভূমি স্পর্শ করবে তখন তার এই বেগ ভি বেগটা হয়ে যাবে কত, মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এখন আমরা পরের ম্যাথে চলে যাব। পরের ম্যাথটা দেখো, এখানে
মুকুল 20 মিটার পার সেকেন্ড আদিবেগে, এটা আদিবেগ ইউ এর মান, এটি ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় আর কি উচ্চতায় উঠবে। তাই এটা হচ্ছে একটু আগে যেটা করলাম ওটা পড়ন্ত বস্তু ছিল, আর এটা হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বস্তু, মানে একটা বস্তু মাটিতে ছিল। এখন এইটাকে নির্দিষ্ট একটা বেগে অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করা হয়েছে। হ্যাঁ, তাহলে এটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে এইটা কিন্তু ইউ এর মানে, এটা হচ্ছে ইউ এর মানে, যে এইটা ইউ হচ্ছে এটা, হ্যাঁ 20 মিটার পার সেকেন্ড। আর যখন এইখানে আসবে সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন কিন্তু শেষ বেগ কত হবে, 0 মিটার পার সেকেন্ড, কারণ শেষ বেগ এখানে 0 হবে, আর 0 না হলে এখান থেকে আরও উপরে উঠতে পারতে হবে। হ্যাঁ, তো এখন আমাদের সর্বোচ্চ উচ্চতা এর মান বের করতে হবে। তাহলে দেখো আমাদের u0, v20 আর এর মান বের করতে হবে। তাহলে আমরা এগুলোর মধ্যে সম্পর্ক জানি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখানে যেহেতু নিক্ষিপ্ত বস্তু সেহেতু মাইনাস হয়েছে, হ্যাঁ, আর যদি আমাদের পড়ন্ত বস্তু হতো তাহলে এই জায়গাটায় প্লাস চিহ্ন আসতো, এটা তোমরা জানো। তাহলে এখন যদি মান বসে দেই, ভি এর মান 0, 0 উপর স্কোয়ার করলে 0, ইউ এর মান 20 তার উপর স্কোয়ার মাইনাস 2 গুণন জি এর মান 9.8 গুণন এইচ। তাহলে এইচটা হলো মাইনাসের এই পাশে যদি আনা যায় তাহলে এই এটা গুণ করলে 19.6 হবে, 19.6 মানে 6 এইচ, আর এই পাশে হবে 20 গুণ করলে হবে 400। তাহলে এইচ ইকুয়াল হবে 400 ডিভাইডেড 19.6। তাহলে অতএব এইচ ইকুয়াল, ক্যালকুলেটরের হেল্প নিই আমরা, তাহলে 400/19.6, তাহলে 400 ডিভাইডেড 19.6 ইকুয়াল হচ্ছে 20.408 মিটার, 20.408 মিটার, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। তো দেখো কত সহজে সমাধানটা হয়ে গেল। এখন আমরা পরের প্রশ্নে যাব। তো পরের প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন। তো তোমরা এখানে দেখো যে একটি গাড়ি এত কিলোমিটার বেগে চলছিল, মানে এটা আদিবেগ, এটা হচ্ছে আদিবেগ। হঠাৎ 11 মিটার দূরে ড্রাইভার একটি শিশুকে দেখতে পেল, সাথে সাথে সে ব্রেক চাপলো এবং শিশুটি থেকে 1 মিটার দূরে গাড়িটিকে থামালো। ব্রেক চাপায় গাড়িটির ত্বরণ নির্ণয় করো। তার মানে এটা মনে করো যে এটা মনে করো একটা রাস্তা, এইখানে একজন ড্রাইভার যিনি 72 কিলোমিটার পার আওয়ার বেগে এই গাড়িটা রান করছিলেন। তো এইখান থেকে মোটামুটি 11 মিটার সামনে এইখানে একটা বাচ্চা ছিল। ঠিক আছে, এইখানে একটা বাচ্চা ছিল তারে। তো এখন মানুষটা এই বাচ্চাটাকে দেখার পর তার গাড়িটা ব্রেক করে, ব্রেক করার পর গাড়িটা যায় 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 এভাবে বাচ্চাটার 1 মিটার সামনে, এই 1 মিটার সামনে গিয়ে থেমে যায়। তাহলে আমরা বলতে পারি যে এইটুক হবে 10 মিটার, এইটুক হবে তাহলে 10 মিটার, আর এইটুক হবে 1 মিটার, এই তো 11 মিটার। হ্যাঁ, তো এখন আমাদেরকে বলছে এই যে এইটুক যে গাড়ির ব্রেক করলো, এই যে এই রাস্তাটুকুতে ব্রেক করার কারণে গাড়িতে কত ত্বরণ সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে ত্বরণ বলতে মন্দন আর কি, ঋণাত্মক ত্বরণ যেটা, সেটার মান বের করতে বলছে। তো এখানে দেখো কি কি উপাত্ত দেওয়া আছে, আমরা যদি একটু হিসাব করি যে এখানে বেগ দেওয়া আছে গাড়ি, তাই না, বেগ ইউ ইকুয়াল 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে তোমরা অলরেডি ভাঙা শিখছো যে 72 গুণন কিলো মানে 1000 মিটার, আর আওয়ার মানে 3600 সেকেন্ড। তো এখন তোমরা যদি এই 200 কাটো, 36 দোকানে 72, 10 দোকানে 20 মিটার পার সেকেন্ড। আর দেখো যেহেতু ব্রেক করছে গাড়িটা, শেষে গিয়ে থেমে গেছে, সুতরাং শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড। আর এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল কিন্তু দেওয়া আছে 11 মাইনাস 1 মিটার সামনে গিয়ে থেমে গেছে, অর্থাৎ 10 মিটার। তাহলে আমাদের গাড়িটির ওই ত্বরণ অর্থাৎ মন্দন কত এটা বাইর করতে বলছে। তাহলে এইগুলোর মাধ্যমে আমরা সূত্র জানি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। হ্যাঁ,
ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তো এইখানে বলে রাখা ভালো যে এইখানে যদি প্লাস নেওয়া হয়, এখানে প্লাস নিলে এর মানটা আসবে মাইনাস, আর যদি মাইনাস নাও তাহলে এর মানটা আসবে প্লাস। ঠিক আছে, তো আমরা প্লাস নিয়ে করতেছি, মন্দন যেহেতু তার সামনে মাইনাস চিহ্ন আনবো। তাহলে ভি এর মান 0, 0-এর উপর স্কোয়ার করলে 0, আর এইখানে ইউ এর মান হচ্ছে 20, 20-এর উপর যদি স্কোয়ার করো এমন হবে প্লাস 2 ইন্টু আমাদের এর মান তো বের করতে হবে, আর অতিক্রান্ত দূরত্ব এখানে 10। তাহলে তোমরা দেখো যে আমরা যদি এই 20 স্কোয়ারকে এই পাশে আনি, অর্থাৎ 400, 20 স্কোয়ার মানে 400, 400কে যদি এই পাশে আনি তাহলে -400 ইকুয়াল এইটা লেখা যায়, তাই না? 10 দোকানে 20, এই 20a ইকুয়াল এই 400 -400 দেখো আমি এই টার্মটাকে এই দিকে রাখছি, আর এইটাকে মনে করো এইখানে আনছি মনে মনে। তাহলে 400টা -400 হবে, সেটা এখানে লিখলাম, আর 10 দোকানে 20 এটা এখানে লিখলাম। তো এখন এ সমান কত হচ্ছে -400 ডিভাইডেড 20, 20 দিয়ে 400কে কাটলে হবে 20, তাহলে -20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইখানে দেখো যে আমাদের যদি ত্বরণের মানের কথা বলতো, এই যে ত্বরণ নির্ণয় করো বলছে, যদি বলতো যে ত্বরণের মান কত, তাহলে কিন্তু আমরা মডুলাস দিয়ে এই পাশে মডুলাস 20 দিতাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন কিন্তু আমাদের এটা 20এই হয়ে যেত, 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু মান বলেনি সেহেতু আমরা ত্বরণ এ সমান এটা দেখাবো। আর এখানে মাইনাস আসার পিছনে কারণটা হচ্ছে যে এটা হচ্ছে মন্দন, কারণ ব্রেক করলে গাড়ির মন্দনের সৃষ্টি হয়। হ্যাঁ, ওকে। তো এখন পরের ম্যাথ। তো পরের ম্যাথ দেখো যে এইখানে বলা হয়েছে যে একটি বুলেট 1.5 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটে একটি দেওয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। বুলেটটির মন্দন কত? তো আমরা যদি এটা একটা কল্পনা করি যে মনে করো এটা একটা দেওয়াল, এই দেওয়ালের মধ্যে একটা বুলেট এইখান থেকে আসতেছে, আর এই বুলেটটার বেগ হচ্ছে 1.5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা এসে আঘাত করার পর এটা মাত্র 10 সেন্টিমিটার প্রবেশ করতে পারছে, এই যে এইখানে আসছে। ঠিক আছে, তাহলে এইখানে এসে দেখো এইখানে তো আদি বেগ এটা, এই বেগে আসে। হ্যাঁ, আসার পর এই যে এইখানে এই জায়গাটা কিন্তু ওই বেগে আঘাত করে, অর্থাৎ এইখানে ইউ এর মান কিন্তু এইটাই, ইউ এর মান এইটা। আর এখানে ভি এসে কত হয়ে যায়? 0 হয়ে যায়, কারণ 0 না হলে আরও একটু ঢুকতে পারতো, এইদিকে আরও একটু ঢুকতে পারতো। যেহেতু আর ঢুকতে পারে না, সুতরাং আমরা বলবো এই পয়েন্টটাতে বেগের মান 0। হ্যাঁ, আর এইটা তো হচ্ছে এস এর মান, দূরত্ব। তাহলে আমরা দেখো এখানে লিখতে পারি যে এখানে ইউ সমান 1.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে ভাঙাও, এটা তো ভাঙা জানো তোমরা, 1.5 গুণন কিলো মানে 1000, হ্যাঁ, ডিভাইডেড 3600 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ক্যালকুলেটরের হেল্প নিই একটু, যে এখানে আমাদের 1000 গুণন 1.5 সমান আসলো 1500 ডিভাইডেড 3600 সমান আসলো আমাদের 0.4167 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তো এটা আসলো। তো এখন আমাদের দূরত্ব দেওয়া আছে এস ইকুয়াল 10 সেন্টিমিটার। তো 10 সেন্টিমিটারকে মিটার করলে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ দিয়ে মিটার, তাহলে এটা দিয়ে ভাগ দিলে 0.1 মিটার আসবে। আর শেষ বেগ ভি ইকুয়াল আমাদের 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের মন্দন এ ইকুয়াল হোয়াট? তো এখানে দেখো যে এখানে তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এখানে ভি যেহেতু 0 সেহেতু ভি স্কোয়ারও 0, ইউ স্কোয়ারের মান ইউ হচ্ছে আমাদের 0.4167, তার উপর স্কোয়ার প্লাস 2a, আর এস এর মানটা হচ্ছে আমাদের 0.1।
তো এখন দেখো এটা এই পাশে আসলে এর সামনে প্লাস, প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এটা কিন্তু এই পাশে থাকবে। 2 দিয়ে 0.1কে গুণ করলে 0.2 হবে, আর এর সাথে এ থাকবে, আর এই সংখ্যাটা মাইনাস হবে, মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 0.4167 তার উপর স্কোয়ার। তাহলে আমরা এখানে এ সমান লিখতে পারি, আগে ভাগ দেই, 0.4167 হোল স্কোয়ার, এখানে সামনে মাইনাস আর নিচে হবে 0.2। তাহলে যদি এখন আমরা ক্যালকুলেটরের হেল্প নেই, তাহলে আমরা দেখতে পাবো যে ক্যালকুলেটর তো এইদিকে আনি, তাহলে এখন এইখানে হচ্ছে 0.4167 স্কোয়ার, স্কোয়ার ডিভাইডেড 0.2 সমান, তাহলে এইটা হচ্ছে আমাদের মাইনাস 0.868 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। এখন 15 নম্বর ম্যাথটা দেখো। একটি রাইফেল থেকে গুলি ছোড়া হলো, গুলিটি একটি কাঠের ভিতরে 0.06 মিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়ে গেল। গুলিটি কাঠের ভিতরে আর কত দূর প্রবেশ করতে পারবে? তো দেখো, মনে করো যে এটি একটি কাঠ, এটি একটি কাঠ। এখন এইখান থেকে একটা গুলি ছোড়া হলো, তো গুলিটা এই কাঠের মধ্যে 0.06, এইটুকু মনে করো 0.06, এস ইকুয়াল 0.06 মিটার প্রবেশ করলো, ওরে বেগ অর্ধেক হলো। তো আদি বেগ ইউ যদি হয়, তাহলে এইখানে এসে বেগটা অর্ধেক হয়ে যায়। তাহলে বলছে গুলিটি আর কতটুক প্রবেশ করতে পারবে? যেহেতু এখনো বেগ 0 হয়নি, সেহেতু এটি আরও একটু প্রবেশ করতে পারবে, মনে করি এই পর্যন্ত আসতে হবে। তাহলে এইখানে এসে বেগটা কিন্তু 0 হয়ে যাবে, 0 মিটার পার সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে? এইটুকু যখনই অতিক্রম করবে তখনই কিন্তু 0 হয়ে যাবে, ঠিক আছে? তো এইটুকু হচ্ছে প্রথম ক্ষেত্র, প্রথম, আর পরেরটুকু হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। তো এখন প্রথম ক্ষেত্রে আমরা মন্দনের মানটা বের করে নিয়ে শেষে বসায় দিলে অ্যান্সারটা বাইরে হয়ে আসবে। তো দেখো, আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এটা প্রথম ক্ষেত্রে আমরা সলভ করতেছি। তো প্রথম ক্ষেত্রে এই ভিটা কত হয়ে যায়, যে এই যে এইখানে যখন আসে তখন বেগটা অর্ধেক হয়ে যায়, অর্থাৎ u/2 তার উপর স্কোয়ার, u/2 তার উপর স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 গুণন এ গুণন এস হচ্ছে 0.06। তো আমরা এটাকে লিখতে পারি ইউ স্কোয়ার বাই 4 ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 6 দুগুণে 12 অর্থাৎ 0.12a। তাহলে আমরা যেহেতু মন্দন বের করবো, তাহলে এটা এই পাশে থাক, এটা এই পাশে গিয়ে মাইনাস হবে, অর্থাৎ 0.12a ইকুয়াল ইউ স্কোয়ার ডিভাইডেড 4 মাইনাস ইউ স্কোয়ার। তো এখন যদি আমরা 0.12a রাখি, তাহলে এখানে লসাগু 4 নিলে এখানে 4 লসাগু নিলে 4 আর এখানে একটা ইউ স্কোয়ার, এখানে 4টা ইউ স্কোয়ার, তাহলে মাইনাসে 3টা ইউ স্কোয়ার ডিভাইডেড 4 হবে। তারপর দেখো এইখানে এ সমান তাহলে কত হবে? এ সমান হবে মাইনাস 3 ইউ স্কোয়ার ডিভাইডেড 4 গুণন 0.12, এই 0.12 এই পাশে গিয়ে ভাগ হবে। তাহলে এইটা হলো আমাদের মন্দন, এটা হলো মন্দন। যখন এইখানে আসবে গুলিটা তখন তার মন্দন হবে এটা, অর্থাৎ যখন বেগ হবে u/2 তখন মন্দন হবে এটা, হ্যাঁ। তো এখন দ্বিতীয় ক্ষেত্রে তোমরা দেখো u/2 বেগ নিয়ে শেষে গিয়ে 0 হবে, শেষে গিয়ে 0 হবে, তাহলে আমাদের এই এসটা বের করতে বলছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আবার আমরা ইয়ে করি যে দ্বিতীয় ক্ষেত্রে, এটা দ্বিতীয় ক্ষেত্রে, আগেরটা প্রথম ক্ষেত্রে ছিল যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এক্ষেত্রে এস ড্যাশ দিলাম এটা, হ্যাঁ। তো এখন
এটাকে ভি ড্যাশ দেই, আর এটাকে আমরা ওই যে আদি বেগ ইউ ডিভাইডেড টু, তাহলে এখানে ইউ ডিভাইডেড টু হোল স্কোয়ার দিতে পারি আমরা। হ্যাঁ, এইভাবে দিতে পারি। অথবা তোমার যদি বোঝার অসুবিধা হয় তাহলে তোমরা এইখানে একটা কাজ করতে পারো, যে এইখানে তোমরা ইউ ড্যাশ দিতে পারো, ইউ ড্যাশ লিখতে পারো, ইউ ড্যাশ হোল স্কোয়ার। তাহলে দেখো ভি ড্যাশ যেহেতু জিরো, শেষে গিয়ে এই যে শেষে গিয়ে জিরো হবে, এখানে জিরোর উপর স্কোয়ার করলে জিরো, ইউ ড্যাশ হচ্ছে ইউ ডিভাইডেড টু তার উপর তাহলে হোল স্কোয়ার, আর প্লাস টু ইন্টু এর মান হচ্ছে মাইনাস থ্রি ইউ স্কোয়ার ডিভাইডেড ফোর গুণন 0.12 ইন্টু এই এস ড্যাশ আমরা বের করবো। হ্যাঁ, তাহলে এটা যদি বের করি তাহলে এটা মাইনাস বলেছে মাইনাস, হ্যাঁ, এই মাইনাসেরটা এই পাশে আনবো, 2 দিয়ে এটা কাটলে 2 থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পাবো যে থ্রি ইউ স্কোয়ার ডিভাইডেড 2 দিয়ে এটা কাটলে 2 গুণন 0.12 গুণন এস ড্যাশ, আর এইখানে থেকে যাবে ইউ স্কোয়ার ডিভাইডেড 2 দুগুণে 4। তো এখন আমরা এখানে যেহেতু এস ড্যাশ বাইর করবো, তাহলে এই নিচের অংশটুকু উপরের সঙ্গে যাবে, গুণ হবে, আর উপরেরটা নিচে গিয়ে ভাগ হবে। তাহলে এস ড্যাশ ইকুয়াল আমরা লিখতে পাবো ইউ স্কোয়ার গুণন 2 গুণন 0.12, আর নিচে 4 গুণন 3 ইউ স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার কাটা, এটা দিয়ে এটাকে কাটলে 2, 3 দুগুণে তাহলে 6, তাহলে এখানে 0.12 ডিভাইডেড 6 ইকুয়াল, আমরা যদি এখন এটা ক্যালকুলেটরের হেল্প নেই তাহলে আমরা দেখতে পাবো যে 0.12 ডিভাইডেড 6 সমান 0.02 মিটার, 0.02 মিটার। তাহলে আর 0.02 মিটার যেতে পারবে। হ্যাঁ, 0.02 মিটার যেতে পারবে, এটা অ্যান্সার। এখন পরের অঙ্কে যাব। সেটা হচ্ছে 16। তো দেখো এখানে 16 দেখো, একটি বস্তুকে 196 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি 2 কিলোমিটার উঠতে পারবে কি না গাণিতিকভাবে ব্যাখ্যা করো। নিচে একটা বস্তু থাকবে, এই বস্তুটাকে নিচে একটা বস্তু থাকবে, এই বস্তুটাকে 19 ইউ ইকুয়াল 196 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করা হবে। তাহলে এটি 2 কিলোমিটার উপরে উঠতে পারবে কি না। তাহলে এক্ষেত্রে আমরা বস্তুটা কতটুকু উঠতে পারবে সেটা নির্ণয় করে দেখি 2 কিলোমিটার হয় কি না। তো বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতা এইচে উঠবে তখন এইখানে কিন্তু শেষ বেগ কত হবে, 0 মিটার পার সেকেন্ড, আর উঠতে পারবে না। আর এখানে জির মান তো আমাদের মুখস্থ, তাহলে আমরা এখানে লিখতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2 জি এইচ। তাহলে আমরা এই যেহেতু বের করবো, এই ভি 0 হবে, ইকুয়াল ইউ এর মান হচ্ছে কত 196 তার উপরে স্কোয়ার মাইনাস 2 গুণন জি এর মান 9.8 গুণন এইচ। তাহলে এই 9.8কে 2 দিয়ে গুণ করলে এটা যদি মাইনাস এই পাশে যদি আনি সমানের এই পাশে, তাহলে প্লাস হবে 19.6 গুণন এইচ হবে, আর এই পাশে 196 গুণন 196 দেওয়া যায়, স্কোয়ার যেহেতু আছে। তাহলে এইখানে এইচ সমান এটা গিয়ে ভাগ হবে। হ্যাঁ, 196 গুণন 196 ডিভাইডেড 19.6, তাহলে 19.6 দিয়ে এর যে কোনো একটাকে কাটলে হবে 10 দিয়ে এটাকে গুণ করলে হবে 1960 মিটার। আর এখানে অ্যান্সার আমাদের আছে কিলোমিটারে, তাহলে কিলোমিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1960 ডিভাইডেড 1000 কিলোমিটার সমান 1.96 কিলোমিটার। তাহলে এখানে তোমরা দেখো এই 1.96 কিলোমিটারটা লেস দেন 2 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি এই বস্তুটি 2 কিলোমিটার উপরে উঠবে না, ঠিক আছে, উঠবে না। তারপর পরের অঙ্কটা দেখো, এটা একটা গ্রাফের
তোমরা যদি এখানে লক্ষ্য করো যে এই এক্স অক্ষের দিকে সময় আর ওয়াই অক্ষের দিকে বেগ, হ্যাঁ, এইদিকে সময় আর এক্স অক্ষের দিকে সময় আর ওয়াই অক্ষের দিকে বেগ। তার মানে এটা হচ্ছে বেগ সময় লেখচিত্র একটা দেওয়া আছে, যেটা এই যে ও থেকে শুরু হয়েছে, হয়ে এ, তারপর বি, তারপর এই যে সি, হ্যাঁ, তিনটে স্টেপে ভাগ আছে। তো আমাদের এখানে বলছে যে 35 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দ্রুত কত, এটা ক। আর খতে বলতেছে লেখচিত্রের ও এ এবং বিসি অংশের ত্বরণ কি সমান, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত ব্যাখ্যা করো। তাহলে এখানে দুইটা কাজ করতে হবে, হ্যাঁ, এখানে আমাদের দুইটা কাজ করতে হবে। তো দেখো এটাকে একটু ছোট করে নেই অঙ্কটা সমাধান করার জন্য। তাহলে এখানে প্রথমে আমরা 35 সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত, 35 সেকেন্ড মানে এই যে এইখানে। তো তোমরা যদি দেখো এই প্রথম 20 সেকেন্ড পর্যন্ত, এই যে 20 সেকেন্ড পর্যন্ত এই গাড়িটা সমতরণে এ পর্যন্ত উঠে গেছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে S1 সমান ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। এই সূত্র দিয়ে খুব সহজে বের করতে পারবা। তাহলে এখানে তোমরা দেখো এই ও এর ক্ষেত্রে এখানে ও এ লিখতে পারো, ও এ অংশে তাহলে ওতে হচ্ছে আমাদের 0 বেগ, এর মান 0 প্লাস এতে হবে শেষ বেগ, এই যে এখানে দেখো 25 ডিভাইডেড 2 ইন্টু টি, এইখানে এই যে এইখানে গেছে 20 সেকেন্ড। তাহলে এখন এই 2 দিয়ে 20কে খেলে 10 দিয়ে 25কে গুণ করলে 250 মিটার হবে। তাহলে ও থেকে এই অংশে আসতে 250 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন আমাদের তোমরা যদি লক্ষ্য করো এই এ বি অংশটুকু, এই ক্ষেত্রে কিন্তু বেগের কোনো পরিবর্তন ঘটেনি, 25 তো 25ই। তাহলে এই ক্ষেত্রে এই যে 35 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ 20 থেকে 35, এই 15 সেকেন্ড এখানে কিন্তু সমবেগে চলছে বস্তুটা, এই যে এই জায়গাটুকু। তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে S2 ইকুয়াল ভিটি, S2 ইকুয়াল ভিটি। তাহলে এখানে ভি এর মান হচ্ছে আমাদের 25 টি এর মান হচ্ছে 15, টি এর মান কত 15, হ্যাঁ, কারণ আমাদের এই যে 35 থেকে 20 বাদ দিতে হবে। তোমরা যদি আরও স্পেসিফিক করে লিখতে চাও তাহলে আমি বলবো যে তোমরা এই ক্ষেত্রে ইয়ে করতে পারো যে 35 মাইনাস 20 লিখতে পারো, ঠিক আছে, 35 মাইনাস 20 দিতে পারো। দিলে এখানে 25 গুণন 15, তাহলে 25 গুণন 15 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাবো যে 25 গুণন 15 সমান হচ্ছে 375 মিটার। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের প্রথমে গেল 250 আর পরে গেল 375, অতএব মোট 35 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব সমান 250 প্লাস 375। তাহলে আমাদের এইখানে 625 মিটার, 625 মিটার, এটাই অ্যান্সার, হ্যাঁ, এটাই অ্যান্সার। তো এখন আমরা 18 নম্বর ম্যাথটা করব। 18 নম্বর ম্যাথ। তো এখানে দেখো যে আমাদের 18 নম্বর ম্যাথে বলতেছে যে একটা চিত্র দেওয়া আছে, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, আর এদের দূরত্ব 150 মিটার, হ্যাঁ। তো এখন বলতেছে চিত্রে এ কে 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো, একই সময় অপর একটি বস্তু বি কে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ভূমি ছাড়া বস্তুতে মিলিত হবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। এই ধরনের ম্যাথগুলো তোমাদের জন্য আমি বলবো অত্যন্ত ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমরা এইগুলো মনোযোগের সহিত করবা, হ্যাঁ, এইগুলো থেকে অবশ্যই প্রশ্ন হবে। তাহলে দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এ বস্তুটা কিন্তু উপর থেকে নিচে পড়বে, এটা পড়ন্ত বস্তু, আর বি বস্তুটা উপর থেকে নিচ থেকে উপরে উঠবে, এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। তাই এদের যদি মাঝখানে কোথাও একটা দেখা হয় সেই সময়টা আমরা ধরে নিই টি সময়। তাহলে আমরা ধরি টি সময় পর, টি
সময় পর বস্তুদ্বয়ের মিলন ঘটবে। বস্তুদ্বয়ের কি মিলন ঘটবে, মিলন ঘটবে। তাহলে দেখো ওই টি সময় এও যায় কিছু দূরত্ব, এও যায় কিছু দূরত্ব, দুই দূরত্ব যোগ করে দিলে কিন্তু কত হবে, 120 হবে। তাহলে আমরা এখানে আরেকটা বিষয় ধরতে পারি, টি সময় পর মিলিত হবে। তো টি সময় পর কোথায় গিয়ে মিলিত হবে, এই ভূমি থেকে মনে করি এইচ উচ্চতা, এই যে এইটুকু এইচ ধরি, যে এইচ উচ্চতায় গিয়ে মিলিত হবে। তাহলে টি সময় পরে বস্তুদ্বয়ের মিলন ঘটবে এবং তা হবে ভূমি থেকে এইচ উচ্চতা, এবং তা হবে ভূমি থেকে এইচ উচ্চতায়। দেখো এখন তাহলে অতএব আমরা এই বস্তুর ক্ষেত্রে কি লিখতে পারি, যে এই বস্তু যেহেতু পরন্ত বস্তু সেহেতু আমরা লিখতে পারি, দেখো এই ভূমি থেকে যদি এইচ উচ্চতা এই ঘটনাটা ঘটে, এইখানে এসে মিলিত হয়, তাহলে আমাদের বি বস্তুটা কিন্তু এইচ উচ্চতা উঠবে, আর এই বস্তুটা কতটুকু নামবে বলো তো, 120 মাইনাস এইচ, কারণ টোটালটা হচ্ছে 120, তার মধ্যে এই বি বস্তুটা যদি এইচ ওঠে তাহলে বাকিটুকু নামবে কে, এ বস্তু, অর্থাৎ 120 মাইনাস এইচ। তাহলে এই বস্তুর ক্ষেত্রে এই 120 মাইনাস এইচ দূরত্বটা, এটা যেটা নামে এটা হবে, এটা সমান ইউটি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার, ঠিক আছে। মানে এটা পরন্ত বস্তু, ইউ জিরো, পরন্ত বস্তু ইউ কত, 0। তাহলে এই টার্মটা, এই যে এটা পুরাটা কত হবে, 0 হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। আর বি বস্তু, নিক্ষিপ্ত বস্তু এ এইচ উচ্চতায় ওঠে, জাস্ট এই বি বিন্দু থেকে এইচ উচ্চতায় ওঠে। তো সেই ক্ষেত্রে এইচ সমান, এর ক্ষেত্রে আদিবেগটা আলাদা হবে, ইউ ড্যাশ টি, সময় কিন্তু একই, কারণ এই বি বস্তুটা বি থেকে এই যে মাস পয়েন্টে এইখানে ওঠা, মনে করো টি সময়, ওই টি সময় এ আবার এখানে আসে, সময় দুইটার ক্ষেত্রে একই। আর এখানে মাইনাস হবে কারণ এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। আর এখানে হাফ অফ জি ঠিক থাকবে, টিও ঠিক থাকবে। তাহলে এখন আমরা যদি এটাকে 1 নং সমীকরণ দেই আর এটাকে 2 নং সমীকরণ দেই, তাহলে এই দুইটা যদি এখন যোগ করে দিই, আমরা কি করে দেই, যোগ, যে এখানে যোগ করি, যোগ যদি করি, দেখো এই সিরিজ কাটা যাবে, 120 থাকবে, ইকুয়াল এই হাফ জিটি কাটা যাবে। তাহলে এখানে এই যে অংশটা আগে ইয়ে করা, এটা তো 0, তার মানে ইউ ড্যাশ টি থাকবে, জাস্ট কি থাকবে, ইউ ড্যাশ টি থাকবে, ঠিক আছে, ইউ ড্যাশ টি। তো এই যে এইখানে ইউ ড্যাশ টি, তা এইখান থেকে আমরা টি এর মান বের করবো, টি সমান 120 ডিভাইডেড ইউ ড্যাশের মান কত, 19.6। তাহলে অতএব টি সমান আমাদের দাঁড়াবে, আমাদের এটা ক্যালকুলেটরের সহায়তা নেই, তাহলে দেখা যাবে যে 120 ডিভাইডেড 19.6, 120 ডিভাইডেড 19.6 করলে 6.12 সেকেন্ড, 6.12 সেকেন্ড। তো এখন দেখো, এখন আমরা এই মানটা এখানে বসায় দেব, যে কোনো একটা সমীকরণে, মনে করো যে 1 নং থেকে, 1 নংয়ে আমরা টি এর মানটা বসাই, 1 নংয়ে বসালে আমাদের 120 মাইনাস এইচ ইকুয়ালে ইউটি তো 0, এই হাফ গুণন জির মান 9.8 গুণন টি এর মান 6.12, তার উপর স্কোয়ার। এখান থেকে এই এইচ আছে মাইনাসের এইচটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে প্লাসের এইচ হবে, সেই প্লাসের এইচটা এখানে রাখলাম, আর এই সংখ্যাটা এই পাশে আসবে, অর্থাৎ 120 মাইনাস পুরাটা এখন ক্যালকুলেশন করে তারপর সংখ্যাটা লিখি, আসলে কত হবে দেখা যাক, যে হাফ মানে 0.5 গুণন 9.8 গুণন 6.12, তারপর গুণন 6.12 সমান হচ্ছে 183.53। তো অতএব এই সমান এখানে আসবে
63 মাইনাস হবে যেহেতু 183 বড়, 63.53 মিটার। তাহলে দেখো এই ঋণাত্মক হয়ে যাচ্ছে, যাহা অবাস্তব। হ্যাঁ, সুতরাং আমরা বলতে পারি এই বস্তুদ্বয় ভূমি ছাড়া কোথাও মিলিত হবে না, হ্যাঁ, মিলিত হবে না। ওকে, তো এখন পরের ম্যাথে আমরা চলে যাই। 19 নম্বর দেখো যে এই ম্যাথগুলো তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ম্যাথগুলো তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এটা যদি লক্ষ্য করো, পিছনে একটা কার আছে, সামনে একটা ট্রাক আছে। তো এখানে কি বলে, পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার, এটা পি অবস্থান দেওয়াই আছে, পি অবস্থান থেকে একটা প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে, 21 মিটার পার সেকেন্ড কারটা সমবেগের ক্ষেত্রে এর সমান কি সূত্র, ভিটি। আর কিউ অবস্থান থেকে অপর একটি ট্রাক স্থির অবস্থান হতে, স্থির অবস্থান মানে আদিবেগ 0, এটা অলরেডি তোমরা শিখে গেছো। স্থির অবস্থান হতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, কারণ এই গাড়িটা ত্বরণে যায়, এ সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে একই দিকে চলছে। হ্যাঁ, স্থির অবস্থান থেকে চলার পথে প্রাইভেট কার ও ট্রাক পরস্পর কতবার অতিক্রম করবে, এটা কিন্তু দেখো কুমিল্লা বোর্ড সূত্র এসেছে। হ্যাঁ, সুতরাং এই প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এগুলো আসতে পারে। আর এখানে দেখো একটা বিষয়, তোমার পি এবং কিউ অর্থাৎ কার এবং ট্রাকের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 80 মিটার। তো কতবার সাক্ষাৎ হবে এটা আমরা এখন সলভ করব। তো আমরা মনে করি টি সময় পর এই গাড়ি চলতে চলতে টি সময় পর এই যে এই জায়গায় এসে মিলিত হবে। তাহলে টি সময় কিন্তু এই গাড়িটাও চলবে, তাহলে এই গাড়িটা চলে মনে করো যে S1 দূরত্ব অতিক্রম করবে, আর এই গাড়িটা এই যে এই জায়গা থেকে এই যে এইখানে আসবে। হ্যাঁ, এটা এই জায়গা থেকে এইখানে আসবে, এটাকে মনে করো S2, তাহলে S2 বড় না, S2 থেকে তার মানে শর্ত মতে S1 বাদ দিলে কত হবে, 80 হবে। তাহলে আমরা এখানে লিখি যে ধরি গাড়ি দুটি টি সময় পর মিলিত হবে, তাহলে এই টি সময়ে এবং টি সময়ে প্রাইভেট কার ও ট্রাকের অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে S2 ও S1, যেহেতু প্রাইভেট কারটা আমরা আগে নিয়েছি, এটাকে S2 ধরছি এত। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, তাহলে আমরা লিখতে পারি S2 মাইনাস S1 ইকুয়াল 80। এইরকম একটা সমীকরণ আনবা। এখন সমাধান মান বসে দিয়ে S2 দেখো এই যে আমাদের প্রাইভেট কারটা কিন্তু সমবেগে যায়, সুতরাং এই ক্ষেত্রে এই অতিক্রান্ত দূরত্বের সূত্র হবে ভিটি দিয়ে। তাহলে এখানে দেখো এর ভি কত, 21, আর টি তো আমরা ধরে নিছি, মাইনাস এস, এই যে এই দ্বিতীয় গাড়ি যায় কিন্তু ত্বরণে যাওয়ার কারণে অতিক্রান্ত দূরত্ব হবে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তো ইউ যেহেতু 0, এটা স্থির অবস্থা থেকে যায়, সেহেতু ইউ 0, তার মানে এখানে হাফ অফ এ টি স্কোয়ার, একবার হাফ অফ এ টি স্কোয়ার, যেহেতু ইউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড, ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। এটা ট্রাকের আদিবেগ 0 ইকুয়াল এখানে কত, 80। তো এখন এটা আমাদের সমাধান করতে হবে। তো এর মানটা আমরা বসে দিতে পারতাম যদি আমরা চাই, এভাবে এর মানটা এখানে বসে দেই একবারে। এর মানটা যদি বসে দেই তাহলে আমাদের হবে 2 ইন্টু টি স্কোয়ার। এটা কাটা, তাহলে এখানে থাকতেছে 21টি মাইনাস টি স্কোয়ার ইকুয়াল 80। সবগুলো ওদিকে নিয়ে যাও ডান দিকে, তাহলে হবে টি স্কোয়ার মাইনাস 21টি প্লাস 80 ইকুয়াল 0। 80 5 16 80, 5 আর 16 21 হয়। তাহলে টি স্কোয়ার মাইনাস 16টি মাইনাস 5টি প্লাস 80 ইকুয়াল 0। তাহলে এইখানে মিডল টার্ম টি কমন নাও, টি মাইনাস 16 মাইনাস 5 কমন নাও, টি মাইনাস 16 ইকুয়াল 0। তাহলে এইখানে দেখো টি মাইনাস 5 একটা আসলো আর টি মাইনাস 16 একটা আসলো ইকুয়াল 0।
তাহলে অতএব টি এর মান আসবে দুইটা, যে টি ইকুয়াল একটা 5 সেকেন্ড আরেকটা হচ্ছে কত 16 সেকেন্ড, দুইটাই পজিটিভ, দুইটা মানেই পজিটিভ। সুতরাং গাড়ি দুইটা একবার 5 সেকেন্ডে সাক্ষাৎ হবে, একবার 16 সেকেন্ড পর মিলিত হবে। সুতরাং আমরা বলতে পারি দুইবার কয়বার দুইবার সাক্ষাৎ হবে, দুইবার সাক্ষাৎ হবে বা মিলিত হবে। হ্যাঁ, ওকে। এরকম অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের, হ্যাঁ, এরকম অঙ্ক অনেক ইম্পর্টেন্ট। তো তারপর দেখো লাস্ট ম্যাথ, হ্যাঁ লাস্ট ম্যাথ, এইখানে তোমরা যদি লক্ষ্য করো যে একটা বক্স দেওয়া আছে, এটা সময় আর বেগের, উপরে সময় নিচে বেগ। তোমরা এই বেগের লাইনটা বেশি বেশি লক্ষ্য করো। বেগ দেখো 0 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 12, এইটুক দেখো বাড়ছে, কিন্তু এইখানে 12, 12 থেকে এইখানে 12, এইটুক কিন্তু সেম আছে। আবার এইখানে 12 থেকে 6, 6 থেকে 0, এটা কিন্তু কমছে। তাহলে দেখো এইখানে বেগ বাড়তেছে, এই অংশটুকু বেগ বাড়তেছে, মানে এইখানে ধনাত্মক ত্বরণ আছে। আর এখানে বেগ বাড়ে না, মানে এটা সমবেগ, এটা হচ্ছে সমবেগ, এইখানে সমবেগ ভি আছে। আর এইটা দেখো 12 থেকে 6, 6 থেকে 0, তার মানে এইখানে বেগ কমে যাচ্ছে, মানে এখানে ঋণাত্মক ত্বরণ আছে। কি আছে? ঋণাত্মক ত্বরণ। তো এখানে বলছে উদ্দীপকের আলোকে গাড়িটির বেগ বনাম সময় লেখ অঙ্কন করো এবং বিভিন্ন অংশের ত্বরণের পরিবর্তন ব্যাখ্যা করো। বেগ বনাম সময়ের লেখটা এঁকে দেখাইতে হবে। তো আমরা এখন বেগ বনাম সময়ের লেখটা অঙ্কন করব। এই জন্য আমরা এক্সিস নেই, এখানে দুইটা এক্সিস নেব আমরা। তাহলে দুইটা এক্সিস, এটা একটা, এটা একটা। তো দেখো এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ও মূল বিন্দু, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তো এই দিকে আমরা এক্স অক্ষের দিকে আমরা সময়টা নেব, এই অক্ষে টাইম ইন সেকেন্ড, আর এই অক্ষে ভেলোসিটি ইন মিটার পার সেকেন্ড, যা একক দেওয়া আছে সেকেন্ড আর মিটার পার সেকেন্ড নিলাম। তাহলে সময়গুলো তোমরা দেখো 0, 20, 20, 40, 60, 20 করে পার্থক্য। তাহলে 0, এটা 20, এটা 40, এটা 60, এটা 80, এটা 100, এটা 120, হ্যাঁ 120। আর বেগগুলো দেখো, এটা 0, এটা 4, এটা 4, এটা 8, এটা 12, আর একটা 6 আছে, 6 অবশ্যই 4 এবং 8-এর ভিতরে হবে। এটা একটা 6, একটা ছোট্ট করে দিলাম, হ্যাঁ এটা দিতে হতো না, তারপরে দিলাম। তো এখন দেখো প্রথমে হচ্ছে 0, 0, 0, 0, এটা পয়েন্ট করলাম মার্ক, 0, 0 প্রথমটা। তারপর তোমরা দেখো 24, এই যে এক্স অক্ষের দিকে 20 আর এই অক্ষের দিকে 4, তার মোটামুটি এইখানে আসতেছে। তারপর দেখো 48, 40 আর 8, তার মানে এই যে এইখানে আসতেছে মোটামুটি। তারপর হচ্ছে 60, 12, 60, 12, এই যে এইখানে। তারপর 80, 12, আবারও 12 এইখানে। তারপর 100, 100-এ 6, 100-এ 6, 6 মানে এই যে এই সোজা, এই যে 100-এর এই যে এই সোজা 6। তারপর হচ্ছে আমাদের 120-এ 0, 120-এ 0 মানে এই যে এই জায়গাটা। এখন যদি আমরা এটা যোগ করে দেই, তাহলে দেখো এইরকমটা হচ্ছে, এইরকমটা, হ্যাঁ এটা নাম দিলাম এ বি সি, এই ও এ বি সি লেখচিত্রটি পাবো। এখন আমাদের এর বিভিন্ন অংশের কি বের করতে হবে? ত্বরণ বের করতে হবে, অর্থাৎ ও এ অংশের ত্বরণ কত, এ বি অংশের ত্বরণ কত, তারপর হচ্ছে বিসি অংশের ত্বরণ কত, এটা বের করতে হবে। তো প্রথমে ও এ অংশের ত্বরণ A1 ধরলাম, A1 সমান ত্বরণ আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি হলো শেষ বেগ, ও এ অংশের শেষ বেগ হচ্ছে আমাদের এতে হলো 12 আর ওতে হলো 0। তাহলে 12 মাইনাস 0 ডিভাইডেড টি, দেখো এই সোজা যদি দেখো 60, কত 60, তাহলে 12/60, 12/60, ঠিক আছে। তাহলে 12/60, 12 দিয়ে যদি 60-কে কাটো 5, তাহলে এটা 0.2 হয়, কত হয় 0.2
মিটার পার সেকেন্ড, 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি একবার ক্যালকুলেটর দিয়ে যাচাই করে দেখি। তো এখানে আমাদের হচ্ছে 12 ডিভাইডেড 60 ইকুয়াল 0.2। ওকে, তো এখন এই বি অংশে তোমরা ভালো করে দেখো, এখানে কোনো প্রকার বেগ বাড়েনি, এটা সমবেগ। সুতরাং এই অংশের ত্বরণ a2 ইকুয়াল 0, সমবেগ। হ্যাঁ, এটা সমবেগে চলে, সমবেগে চলে। এখানে বস্তু সমবেগে চলে, বস্তু কী বেগে চলে? সমবেগে চলে। আর বিসি অংশে দেখো, এটা নিচে নেমে গেলো, মানে এখানে মন্দন আছে। বিতে আদি বেগ আর সিতে শেষ বেগ। হ্যাঁ, তাহলে a3 সমান আমরা জানি v মাইনাস ইউ বাই টি। তাহলে এখন তোমরা দেখো ভি এর মান কত? ভি এর মান হচ্ছে এইখানে 0 ভি, এইদিকে করি, ভি এর মান 0 মাইনাস ইউ এর মান তোমরা বিতে পাবা 12 ডিভাইডেড এইখানে সময় কত গেল ভালো করে দেখো, 80 থেকে 120, তার মানে হচ্ছে 40। কত? 40। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো, আমরা ক্যালকুলেটরের হেল্প নেই। ক্যালকুলেটরের হেল্প নিলে আমাদের এখানে আসতেছে 12/40 ইকুয়াল 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আসবে মাইনাস, এই মাইনাসটা আসবে, যেহেতু এখানে মাইনাস থাকে, মাইনাস দিয়ে মন্দন কি বুঝাবে? কাকে বুঝাবে? মন্দন কি বুঝাবে? তাহলে দেখো, আমরা গ্রাফও আঁকলাম, আবার বিভিন্ন অংশের কি ত্বরণও ব্যাখ্যা করলাম। হ্যাঁ, তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। হ্যাঁ, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা গতি অধ্যায়ের একটি বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো, যে গাণিতিক সমস্যাটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সুতরাং ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে দেখো, 20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল। তার মানে এটা নিক্ষিপ্ত বস্তু। মুকুল উপরে একটা এই ক্রিকেট বলকে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। একই সময় 30 মিটার দূর থেকে নিশান 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করলো। তো নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা এটি বের করতে বলছে। তো দেখো, আমরা এই প্রশ্নটি সমাধান করার জন্য একটি আনুমানিক চিত্র এখানে, যেটি তোমাদের পরীক্ষায় খাতায় দিতে হবে না। হ্যাঁ, তোমাদের চিত্র আঁকতে হবে না, কিন্তু আমি তোমাদের এটা ম্যাথটা অনুধাবন করার জন্য একটা চিত্র আঁকতেছি। দেখো, মনে করো এটি হচ্ছে মুকুল, আর ঠিক মুকুলের থেকে 30 মিটার দূরে দাঁড়িয়ে আছে নিশান। ঠিক আছে, তো এটা হচ্ছে 30 মিটার দূরে দাঁড়িয়ে আছে নিশান। তো মুকুল কি করলো? একটি ক্রিকেট বলকে সে 20 মিটার পার সেকেন্ড বেগে, এই 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো। ঠিক আছে, এটি দেখতে পেরে এই নিশান ওই বলটি ধরার জন্য 6 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় দিল। তো এখন কথা হচ্ছে, নিশান এই ক্রিকেট বলটি ধরতে পারবে কি না। তো দেখো, এখানে একটা সাধারণ লজিক, সেটি হচ্ছে এই ক্রিকেট বলটি উপরে উঠবে, বেগ শূন্য হয়ে আবার সে কোথায় নামবে? এই মাটিতেই পড়বে। হ্যাঁ, তো নিশান যদি এই বলটি ফিরে আবার মাটিতে পড়ার আগেই পৌঁছাতে পারে এখানে এই জায়গায়, তাহলে এই বলটি ধরতে পারবে। অর্থাৎ এখানে একটা সময় বের করার কনসেপ্ট মাথায় আসতেছে, যে এই বলটি উপরে গেল, আবার নিচে আসতে মনে করো যে 4 সেকেন্ড সময় লাগলো, আর নিশান এই এন অবস্থান থেকে এই এম অবস্থানে আসতে মনে করো 5 সেকেন্ড সময় লাগলো। তাহলে সে এসে কী দেখবে? যে বলটি মাটিতে পড়ে আছে। আর যদি এর উল্টা ঘটনা ঘটে, যে বলটি উপর থেকে নিচে এসে পড়তে 5 সেকেন্ড সময় লাগলো, অথচ নিশান
এন থেকে এম এ 4 সেকেন্ড সময় আসলো, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারবো যে নিশান সেক্ষেত্রে কিন্তু বলটি আকাশে দেখবে আর সে ওটা কি ধরতে পারবে, হ্যাঁ। সুতরাং সেক্ষেত্রে সে এই বলটি ধরতে সক্ষম হবে। তার মানে এইখানে আমাদের মূল কথা হচ্ছে এই বলটি নিচ থেকে উপরে যাবে আবার নিচে চলে আসতে মোট কত সময় লাগলো সেটি, আর নিশান এই এন থেকে এম এ আসতে মোট কত সময় লাগবে, অর্থাৎ 30 মিটার দূরত্ব পার হয়ে আসতে কত সময় লাগবে সেই সময়টি বের করে তুলনা করতে হবে, হ্যাঁ। যদি যদি এই বস্তুটা উপর থেকে নিচে পড়ার সময়টা কম হয় এই নিশান আসার সময়ের চেয়েও, তাহলে নিশান এসে দেখবে বলটি মাটিতে পড়ে গেছে, হ্যাঁ। অন্যথায় সে ধরতে পারবে, অন্যথায় কি নিশান ধরতে পারবে। তো এখন আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আগে সময় বের করি। তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা এইচ সমান ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার লিখতে পারি, কারণ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি এর মান ঋণাত্মক ধরা হয়, হ্যাঁ। এই জন্য এখানে কি মাইনাস। তোমরা যদি এই কখন কোন সূত্র বসবে গতির এটি না জানো, সমস্যা থেকে থাকে, তাহলে আমার আই বাটনে একটি ভিডিও সাজেস্ট করা থাকলো, সেটি দেখে আসবে, হ্যাঁ। তাহলে আর সমস্যা থাকবে না। তো এখানে দেখো যে এই বস্তুটি উপরে যাবে আবার নিচে ফিরে আসবে। উপরের স্মরণটাকে তোমরা ধরো প্লাস এইচ আর নিচেরটাকে ধরো মাইনাস এইচ। প্লাস এইচের সঙ্গে মাইনাস এইচ যদি যোগ করো, যে প্লাস এইচ যোগ মাইনাস এইচ, তাহলে কত হবে দেখো তো, 0 হবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস এইচ হবে, প্লাস এইচ আর মাইনাস এইচ মিলে কত হবে, স্মরণ 0 হবে। সুতরাং আমরা এই নিক্ষিপ্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত ধরতে পারি, 0, কারণ সে মাটিতে ছিল আবার মাটিতে এসে পড়লো, তাহলে তার অতিক্রান্ত স্মরণ এইখানে কি 0 হবে। তাহলে ইউ ছিল কত আমাদের 20, আর এখানে টি মাইনাস হাফ অফ জি হচ্ছে 9.8 গুণন এই টি স্কোয়ার। তো এখন দেখো এটা যেহেতু মাইনাস টার্ম, এটা এই পাশে নিয়ে আসলে প্লাস হবে। তো এখানে 2 দিয়ে যদি 9.8কে কাটা যায় তাহলে কত হবে, আমরা এটা ক্যালকুলেটরের সহায়তা নিই, 4.9 মেবি 9.8 ডিভাইডেড 2 ইকুয়াল 4.9, ঠিক আছে, 4.9। তো আমরা এইদিকে একবারে 4.9 টি স্কোয়ার লিখি আর এদিকে 20 টি, তাহলে টি একটা করে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে 4.9 টি ইকুয়াল 20, তাহলে অতএব টি ইকুয়াল আমরা লিখতে পারি 20/4.9 ইকুয়াল যদি দেই তাহলে এটা আমরা ক্যালকুলেটরের সহায়তা নিয়ে সমাধান করে ফেলি। 20/4.9, 20 ডিভাইডেড 4.9 সমান হচ্ছে 4.08 সেকেন্ড, 4.08 সেকেন্ড। আর এদিকে আমরা এই নিশানের ক্ষেত্রে লিখি, নিশানের ক্ষেত্রে নিশান দেখো সমবেগে যায়, 6 মিটার পার সেকেন্ড সমবেগে এই 30 মিটার যাবে, ঠিক আছে। তাহলে সমবেগের ক্ষেত্রে তোমরা সূত্র জানো, এস ইকুয়াল কি ভিটি। তো এখানে এই যেহেতু টি এটার ক্ষেত্রে ব্যবহার করছে, এটার ক্ষেত্রে তাহলে টি ড্যাশ দেই, তাহলে এখানে আমাদের টি ড্যাশ ইকুয়াল কী লেখা যাবে, ভি গিয়ে ভাগ হবে, অর্থাৎ এস বাই ভি। তাহলে অতএব টি ড্যাশ ইকুয়াল এস এর মান হচ্ছে 30 ডিভাইডেড ভি এর মান হচ্ছে 6, 5 6 30 সমান এইখানে তাহলে হচ্ছে 5 সেকেন্ড, হ্যাঁ। তাহলে তোমরা এইখানে দেখো এই বলটি নিক্ষিপ্ত বস্তুটি অর্থাৎ বলটি নিক্ষেপ করা থেকে এই 4.08 সেকেন্ড পর এটা কোথায় চলে আসে, এই মাটিতে চলে আসে। আর নিশান দেখো এই এন অবস্থান থেকে এম অবস্থানে আসতে তার 5 সেকেন্ড সময় লাগে। তাহলে সে এসে কি দেখবে, যে বলটি মাটির মধ্যে পড়ে আছে, যেহেতু এই সময়টি ছোট, হ্যাঁ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে যেহেতু টি লেস দেন টি ড্যাশ, তাই নিশান বলটি ধরতে পারবে না, তাই নিশান বলটি
ধরতে পারবে না। ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবা। আর তোমরা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও।